রণজয়, এদিকে সব ঠিক আছে তো? ঘন্টা খানেকের মধ্যে পাত্রপক্ষ চলে আসবে। হ্যাঁ মামা, এদিকে সব রেডি, তুমি চিন্তা করো না। আর তুমি এখানে আসতে গেলে কেন? তোমার শরীরটা আজ এমনিতেই ভালো নেই। তুমি যাও, গিয়ে রেস্ট করে যাও, আমি সব সামলে নেব। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। যাও যাও, তুমি যাও তো, গিয়ে রেস্ট করে যাও। হ্যাঁ মামা, সমন্বয়কে একটু পাঠিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে বাবা। আমি রণজয়, পেশায় একজন পুলিশ অফিসার। কিছুদিনের ছুটি নিয়ে ভোপালপুরে এসেছি আমার মামার বাড়িতে। আজ আমার মাসতুতো বোন রিঙ্কির বিয়ে। রিঙ্কি সম্পর্কে আমার মাসতুতো বোন হলেও আমার আপনের চাইতে অনেক বেশি। আমার খুব আদরের একমাত্র বোন। আজ ওর বিয়েতে বাড়ির সকলকে বেশ খুশি দেখালেও কোথাও না কোথাও ভেতরে ভেতরে সকলেরই মন খারাপ। কারণ সকলের আদরের সেই ছোট্ট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে। আজ তার বিয়ে। আজ বাদে কাল সে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যাবে। যাই হোক, বোনের বিয়েটা ভালোভাবে পার করতে পারলেই শান্তি। হঠাৎ শুনতে পেলাম আমার ফোনে রিং বাজছে। ফোনটি পকেট থেকে বের করেই দেখি দেবেশ ফোন করেছে। হ্যালো। হ্যাঁ দেবেশ, বলো। কি? কখন ঘটলো এসব? আর তুমি আমাকে এখন জানাচ্ছ? ব্যাস, আর এক্সকিউজ দিতে হবে না। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দাদা দেখেছো? তুই একটু এদিকটা দেখিস, আমি এক্ষুনি আসছি। এই বলে আমি চটপট বেরিয়ে পড়লাম। যাক, কাজটা মিটে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি ফিরতে হবে। কাউকে না জানিয়েই বেরিয়ে এসেছি। বাড়ি থেকে ননস্টপ ফোন করেই চলেছে। আমাদের পেশা এটাই স্বাভাবিক। ছুটি বলতে কিছুই নেই, সব সময়ই অন ডিউটি। আজ সারাদিনই ঝড় বৃষ্টি লেগেই রয়েছে। রাস্তায় চলতে চলতে দেখলাম বেশ কিছু জায়গায় গাছ ভেঙে ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে আছে। দেখে মনে হলো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে হয়তো। কিছুটা পথ অতিক্রম করতেই সামনে দেখি রাস্তা বন্ধ করে এক প্রকাণ্ড আকৃতির গাছ রাস্তার এপার থেকে ওপার শটান হয়ে শুয়ে রয়েছে। এমনিতেই এত চাপ, তার উপর আবার এই। মনে হচ্ছে যেন পরিবেশও আমাকে নিয়ে খেলতে আরম্ভ করেছে। এদিকে রাতের অন্ধকারময় আকাশে বিদ্যুতের ঝলকানি, তার সাথে আবার মেঘের গর্জন, যেন ঝড় বৃষ্টির আগমনের সংকেত দিচ্ছে। পৌঁছনোর অন্য কোনো পথ আছে কিনা তাও আমার ঠিক জানা নেই। কি যে করি, কারো কাছে যে জানবো তারও কোনো উপায় নেই। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 12:30। এত রাতে কেই বা থাকবে রাস্তায়? তার উপর আবার এই বৃষ্টি। এই অবস্থায় কেউ যে থাকবে তারও আশা করা যায় না। কি করা যায় এই ভাবতে থাকলাম। ভাবতে ভাবতে সামনে ঘুটঘুটে অন্ধকার ভেঙে গাড়ির আলোয় লক্ষ্য করলাম এক ব্যক্তি কাঁপতে কাঁপতে আমার কাছে এসে দাঁড়ালো। লোকটির মুখখানা এবং পুরো শরীরে কম্বল মুড়ি দেয়া। লোকটিকে দেখে আমি স্তম্ভিত হয়ে লোকটির দিকে তাকিয়ে রইলাম। তারপর তাকে বললাম, এই যে, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? লোকটি কিছুক্ষণ চুপ থাকার পর তার মোটা কর্কশ কণ্ঠে আমায় উত্তর দিল, খুব বিপদে পড়েছি বাবু, রাস্তা বন্ধ জন্য গাড়ি পাচ্ছি না। কোথায় যাবেন আপনি? আমি সামনেই যাব। আমি গোপালপুর যাচ্ছি। আমার খুব তাড়া আছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে হবে। আপনার কি আলাদা কোনো পথ জানা আছে? হ্যাঁ বাবু, এখান থেকে পেছনে 1 কিলোমিটার আগে একটা 3 রাস্তার মোড় রয়েছে। সেখান থেকে একটা রাস্তা ধরলেই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন বাবু। ভাবলাম যাক, লোকটা আমার বড় সমস্যার সমাধান করে দিল। যাকগে, আপনিও তো ওই দিকেই যাচ্ছেন। আসুন, গাড়িতে উঠে বসুন, আপনাকেও নামিয়ে দেব। আমার বলা মাত্রই লোকটি গাড়িতে পেছন সিটে উঠে বসলো। আমি গাড়িটি ঘুরিয়ে নিয়ে সামনে এগোতে লাগলাম। কিছুটা এগিয়েই একটি 3 রাস্তার মোড় পেলাম।
সেখান থেকে লোকটির দেখানো রাস্তায় চলতে শুরু করলাম। কিছুটা এগোতেই যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই হলো। শুরু হলো প্রকৃতির তাণ্ডব, আরম্ভ হলো মুষলধারায় বৃষ্টি, তার সাথে প্রবল বেগে বইতে আরম্ভ করলো ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে আমার গাড়ি যেন সামনে এগোতেই যাচ্ছে না। আর এই ভারী বৃষ্টিতে রাস্তা দেখতে একটু অসুবিধাই হচ্ছে। এই ঝড় বৃষ্টি বেশিক্ষণ চলল না, মিনিট পাঁচেকের মধ্যেই সব যেন থেমে গেল। অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর আমি লোকটিকে বললাম, আচ্ছা আপনি কোথায় নামবেন? কিন্তু লোকটি কোনো উত্তর দিল না। আমি আবারও লোকটিকে বললাম, এই যে ঘুমিয়ে পড়লেন নাকি? শুনতে পাচ্ছেন? কোথায় নামবেন আপনি? এই বলে ব্যাক মিররের দিকে আমার চোখ পড়তেই আমি থমকে গিয়ে ব্রেক কষলাম। তারপর পেছনে ভালো করে দেখলাম যে অদ্ভুত ব্যাপার, লোকটি গাড়িতে নেই। বাবু, দাঁড়িয়ে পড়লেন কেন? শুনতে পেলাম পেছন সিট থেকে লোকটির শব্দ। আমি আবারও পেছন ফিরে তাকালাম। তাকাতেই আমি আমার নিজের কাছে ভুল প্রমাণিত হলাম। দেখলাম লোকটি গাড়িতেই বসে রয়েছে। আমি কি তাহলে ভুল দেখলাম? হতেও পারে। সারাদিন যা ধকল গেল, এই চলতি গাড়ি থেকে লোকটি যাবেই বা কোথায়? বাবু, এখানে একটু দাঁড়ান বাবু। লোকটির বলা মাত্রই আমি গাড়িটি একটু সাইড করে দাঁড় করালাম। লোকটি গাড়ি থেকে নেমে কিছুটা এগিয়েই অন্ধকারের মধ্যে বিলীন হয়ে গেল। লোকটিকে যে কিছু বলবো তারও সময়টুকু দিল না সে। অদ্ভুত লোক, কোথায় যে চলে গেল। এদিকে বড্ড দেরি হয়ে যাচ্ছে। লোকটির জন্য অপেক্ষা করছিলাম। ঘন কালো অন্ধকারের মধ্যে বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট দেখলাম পাশেই একটি কবরস্থান। এই মাঝরাতে জনবসতি থেকে অনেকটা দূরে, কবরখানার পাশে ঘুটঘুটে কালো অন্ধকার এবং হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানি। তার ওপর চারিপাশে নিস্তব্ধতার মাঝে দূর থেকে ভেসে আসা শেয়াল কুকুরের শব্দ শুনে এবার আমি নিজের মধ্যে ভয়ের অনুভব করছিলাম। এরই মধ্যে লোকটিকে দেখলাম কবরস্থান থেকে বেরিয়ে আসছে এবং সেখান থেকে এসে খুব হন্তদন্ত হয়ে গাড়িতে উঠে বসলো। চলুন বাবু। এই যে, আপনি কোথায় গিয়েছিলেন? লোকটির থেকে কোনো উত্তর পেলাম না। আমিও এই ব্যাপার নিয়ে এত না ভেবে গাড়ি স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। ইতিমধ্যেই মনে হলো একটি ছায়া যেন আমার গাড়ির সামনে দিয়ে খুব তাড়াতাড়ি রাস্তার এপার থেকে ওপার চলে গেল। আমি তৎক্ষণাৎ লোকটিকে জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু লক্ষ্য করলেন? কিন্তু লোকটির থেকে কোনো উত্তর পেলাম না। লোকটির থেকে পুনরায় কোনো উত্তর না পাওয়ায় আমি এবার রেগে গিয়ে লোকটিকে বললাম, আজব মানুষ তো আপনি মশাই, আপনি কি কানে কালা নাকি? কোনো কথারই উত্তর দিচ্ছেন না। এই বলে আমি পেছনে ঘুরে তাকাতেই দেখলাম লোকটি গাড়িতে নেই। ছোটবেলা থেকেই কোনোদিনই ভূত প্রেতে কোনো বিশ্বাস ছিল না, ভয় পাওয়া তো দূরের কথা, কিন্তু আজ যা যা ঘটছে আমার সাথে তা আমাকে ভাবতে বাধ্য করলো। লোকটি কে? এইভাবে লোকটি গাড়ি থেকে উধাও হয়ে গেল কেমন করে সম্ভব? এবং গাড়ির সামনে দিয়ে রাস্তার এপার ওপার হয়ে যাওয়া সেই ছায়াটিই বা কী ছিল? বিষয়গুলো আমার ঠিক মনে হলো না। আমি গাড়ির গতি বাড়ালাম। হঠাৎই কেমন একটা বিদঘুটে বাজে গন্ধ আমার নাকে এলো। এর সাথে পেছন সিট থেকে কট কট কটর মটর একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা হাড্ডি চিবোলে যেমন হয় ঠিক তেমন ছিল। এরই মধ্যে গাড়ির ব্যাক মিররের ওপর আমার চোখ পড়তেই আমি আটকে উঠলাম। এ কি ভয়ানক কাণ্ড! এ আবার কে? এ কি বিকট রূপ! এ তো সেই লোকটি। তার মানে যে লোকটি এতক্ষণ আমার সঙ্গে ছিল সে কোনো মানুষ নয়, সে একটা শয়তান, একটা অশরীরী। দেখি শয়তানটি আস্ত একটা মানুষের হাত চিবোচ্ছে। শয়তানটির একটি চোখ নেই, আরেকটি চোখ ঠিকরে বাইরে বেরিয়ে কোনো মতন ঝুলে রয়েছে। মাথায় ফাটা দাগ, সেখান থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। গালে কাটা ছেঁড়া ও গর্ত, পুরো শরীরটা পচে গলে জায়গায় জায়গা থেকে মাংস খবলে খবলে পড়ছে এবং তার শরীর থেকে একটা অসহ্য গন্ধ ছড়াচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে আমার যেন হৃদস্পন্দন বেড়ে উঠল।
আমার পুরো শরীর ঠান্ডা হয়ে এলো, আমার হাত পা অবশ হয়ে আসছিল। সেই শয়তান অশরীরটা আমার দিকে তাকিয়ে বিকট হেসে বলল, তুই পিছে ফিরতে পারবি না, তোকে মরতে হবে, তোকে মরতেই হবে, তুই মরবি। সে তার হাত আমার দিকে বাড়িয়ে দিল। সে এমন শক্ত করে আমার গলাটা চেপে ধরেছে যে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি অনেক চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারছিলাম না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। চোখ খুলে দেখি কয়েকজন অচেনা লোক দাঁড়িয়ে রয়েছে এবং তারা আমাকে দেখে নিজেদের মধ্যেই কি যেন বলাবলি করছে। আমি এখন কোথায়? আগে বাবু, আপনি এখন হাসপাতালে। কাল রাত্রিরে হঠাৎ একটা খুব জোর শব্দ শুনতে পাই। সেই শব্দ শুনেই আমরা সকলে সেখানে যাই এবং গিয়ে দেখি আপনার গাড়িটি রাস্তার ধারে পাল্টি খেয়ে রয়েছে। সেখান থেকেই আমরা আপনাকে উদ্ধার করে এই হাসপাতাল নিয়ে আসি বাবু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা না থাকলে আমার যে কি হতো। একে কি যে বলেন না বাবু। হ্যাঁ রে বাবা রণজয়, তুই কেমন আছিস এখন বাবা? হ্যাঁ হ্যাঁ মামা, আমি ঠিক আছি। হ্যাঁ রে বাবা, কি ঘটেছিল তোর সাথে? তুই জানিস আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। কি হয়েছিল? আমি তারপর আমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম। আমার বলা মাত্রই লোকগুলির মধ্যে একজন বলে উঠল, আপনি এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গিয়েছেন বাবু। ওই রাস্তায় এমন ঘটনা এর আগেও অনেকের সাথে বহুবার ঘটে গিয়েছে, কিন্তু তারা কেউই প্রাণে বাঁচেনি। আপনার বড় ভাগ্যি যে আপনি বেঁচে গিয়েছেন। লোকটির মুখে কথাটি শুনে আমি আচম্বিত হয়ে গেলাম, কিন্তু যা বুঝতে পারলাম যে আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি।